দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব চাল চালছেন শেখ হাসিনা, এখন থেকে সব সরকারি কর্মচারীকে সঠিকভাবে সম্পদের হিসাব দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান বিএনপির। ঢালাওভাবে শিক্ষকদের জোর করে পদত্যাগ বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শেখ হাসিনার পদত্যাগের পর অর্থ পাচার কমে যাওয়ায় ডলারের যোগান বেড়েছে অনেক। বিদেশে পাচার হওয়া অবৈধ সম্পদ জব্দের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এই চ্যানেলের দৈনিক সংবাদ সমূহের প্রধান সংবাদ সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেশকে অস্থিতিশীল করতে দিল্লিতে বসে যেসব চাল চালছেন শেখ হাসিনা, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা করেছে। তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশ চিন্তামুক্ত থাকার কোনো সুযোগ নেই। বন্যায় বাঁধ খুলে দেওয়া চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করেছে বলে রিপোর্ট করেছেন জার্মানির সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূসের সরকারের উপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান জারি করানো। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুল তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতিমধ্যে মার্কিন বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ভারতের প্রথম টার্গেট হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতিমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভেক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত ও সারজিৎ সহ ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে এর প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তারা কাশ্মীর কায়দায় আন্দোলন দমন করে আবার দিল্লিতে ফিরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা আর সচেতন ছিল না, বরং 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সংবাদ মাধ্যম সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুপরিকল্পনা করা হয় 15 আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়, রিপোর্টে বলা হয়েছে। হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানে বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। ভারতেই শেখ হাসিনা দীর্ঘ সময় থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এখন থেকে সব সরকারি কর্মচারীকে সঠিকভাবে সম্পদের হিসাব দিতে হবে। এখন থেকে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। বিদ্যমান আইন অনুযায়ী প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ জানাতে হবে। এরপর 5 বছর অন্তর সম্পদের হ্রাস বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দিতে হবে। দুর্নীতি রোধ ও চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে এমন নিয়ম থাকলেও তা এতদিন তেমন মানা হতো না। আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার পর বিচার বিভাগীয় সব কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদের হিসাব বিবরণী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক হলো। শেখ হাসিনার পদত্যাগের পর অর্থ পাচার কমে যাওয়ায় ডলারের যোগান বেড়েছে অনেক। 5 আগস্টের পরে দেশ থেকে আমদানি রপ্তানির নামে ও অনলাইনে ডলার পাচার বহুলাংশে কমেছে। একই সঙ্গে রপ্তানি আয় রেমিটেন্স প্রবাহ বেড়েছে, কমেছে আমদানি ব্যয়।
বৈদেশিক অনুদান আসার পরিমাণও বাড়তে শুরু করেছে অনেক। এসব মিলে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ কিছুটা কমেছে। এছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পাওয়ার প্রবণতা কমেছে। গত 2 সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর আগে গত 2.5 বছর ধরে দেশে ডলারের প্রচণ্ড সংকট চলছিল। এতে ডলারের দাম 85 টাকা থেকে বেড়ে 120 টাকা হয়েছিল। সূত্র জানায়, ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর রেমিটেন্স যোদ্ধারা বৈধ উপায়ে ডলার পাঠাতে শুরু করেছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন সরকার দায়িত্বভার নিয়েছেন 8ই আগস্ট। ওই সময় থেকে ব্যাংক খাতে লেনদেনের কড়াকড়ি আরোপ করা হয়। এতে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রার পাচার কম হয়েছে। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত অর্থবছরে আমদানি রপ্তানি আয় হয়েছে 4,447 কোটি ডলার। বিডিআর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান বিএনপির। বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এক সংবাদ সম্মেলনে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 1971 সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল, প্রতিটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর হত্যার সদর দপ্তরে 57 জন চৌকস সেনা কর্মকর্তা সহ 74 জনকে নারকীয়ভাবে হত্যা করা হয়। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরীহ ব্যক্তি শাস্তি পেয়েছে, আবার অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাহিরে চলে গিয়েছে। তিনি বলেন, অতি অল্প সময়ের মধ্যে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দেখতে চান। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তি পাবে। এই ঘটনায় পূর্ণ তদন্ত ও পূর্ণ বিচারের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি সার্বিকভাবে সহায়তা করবে বলে আশ্বাস দেন হাফিজ। পূর্ণ তদন্তের কোনো সময়সীমা বিএনপি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমরা প্রয়োজনীয় সময় দিতে চাই এই তদন্ত কমিটিকে। আমরা আশা করি দ্রুত তারা তদন্ত কাজ এবং বিচার কাজ সম্পন্ন করবে। সময়সীমা বেঁধে দেওয়া অত্যন্ত মুশকিল। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা গত মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আবার এই আহ্বান জানান। ওয়াহিদুদ্দিন আহমদ বলেন, দেখা গেছে দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও শিক্ষকদের জোর করে পদত্যাগ ও নানানভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আইন বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে তার প্রতিকারের জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে।